হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের নতুন একটি পর্ব। আই হোপ আজকের ক্লাসটা কিন্তু প্রতিদিনের মতো খুবই সুন্দর একটি ক্লাস হবে। আর সকলে ক্লাসটি যারা যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি দিতে আমাদের টিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ফ্রি ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো। মনডে টু স্যাটারডে এই রুটিন অনুযায়ী তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে। তো এই রুটিন ফলো করলে তোমরা কিন্তু প্রতিদিন জিকে ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে ম্যাথস, রিজনিং এবং ইংলিশ সমস্ত ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এবং সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তোমাকে যুক্ত হতে হবে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নের কোনটির সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250? নিম্নের কোন লোকসভা, বিধানসভা নাকি বিধান পরিষদ আর রাজ্যসভা, কোন কনস্টিটিউশন হল বা কোন হচ্ছে তোমার কাউন্সিলের বা কোন অ্যাসেম্বলির সদস্য সংখ্যা সর্বোচ্চ 250? এটা থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। অ্যান্সার কি হবে? সর্বাধিক সংখ্যক 250 জন সদস্য সর্বাধিক হতে পারে। এর মধ্যে কোনটিতে? অ্যান্সার হবে এখানে রাজ্যসভাতে কিন্তু সর্বাধিক সংখ্যক সদস্য হতে পারে কতজন? 250 জন। ওকে, আচ্ছা আমরা যদি বলি আমাদের লোকসভায় কতজন সর্বোচ্চ সদস্য হতে পারে? লোকসভার সদস্য সংখ্যা কতজন থাকতে পারে সর্বোচ্চ? অ্যান্সার কি হবে? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যার যে তোমার লিমিট সেটা হচ্ছে কতজন? সেটা হচ্ছে 552 জন হচ্ছে লোকসভায় সর্বোচ্চ থাকতে পারে। আর বিধানসভার ক্ষেত্রে এটা হচ্ছে আবার 500 জন। কতজন? বিধানসভার 500 জন কিন্তু সদস্য থাকতে পারে সর্বোচ্চ। ওকে, নেক্সট দেখো, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? নীল দর্পণ এই গ্রন্থটি রচনা করা হয়েছিল নীল যে বিদ্রোহ হয়েছিল বাংলা বিহারে, যে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা সেটা কিন্তু তুলে ধরা হয়েছিল এই নীল দর্পণ নাটক। নীল বিদ্রোহ হয়েছিল আমরা জানি কবে? নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859-60। বাংলা বিহার ছিল এর প্রধান কেন্দ্র নীল বিদ্রোহের। যেই নীল বিদ্রোহের প্রেক্ষাপটেই একটা নীল দর্পণ নাটক রচনা করা হয়েছিল, যেটা রচয়িতা ছিল কে? নীল দর্পণ নাটকের রচয়িতা ছিল দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটিকে একজন ব্যক্তি ইংরেজিতে অনুবাদ করেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে। দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তাপ পরিমাপের একক কোনটি? তাপ পরিমাপের একক কোনটি? ভোল্ট, নিউটন, কুলম্ব নাকি জুল? কোনটির দ্বারা তাপ পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে কি? তাপ পরিমাপের এককের নাম হচ্ছে কি? সেটা হবে জুল। জুল এককের সাহায্যে তাপের পরিমাপ করা যায়। জুল হচ্ছে তাপের এসআই একক আমরা জানি। ভোল্ট, ভোল্টের মাধ্যমে কি পরিমাপ করা হয় বলতো? ভোল্ট হচ্ছে কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক হচ্ছে কি? ভোল্ট। নিউটন হচ্ছে বলের এসআই একক, বলের এসআই একক। আর কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক। ওকে, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কোন কমিশন বা কোন পরিকল্পনা গণপরিষদ গঠনের কথা বলেছিল? গণপরিষদ ভারতীয় সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ হল সেটা গঠন করার কথা প্রকাশ করেছিলেন কোন কমিশন এবং কোন কমিশনের প্রস্তাবনা অনুসারে সেটা গঠন করা হয়েছিল? অ্যান্সারটা হবে কি? ভারতের গণপরিষদ গঠন হয় কবে? গণপরিষদ গঠন হয়েছিল 1946-এর নভেম্বর মাসে গণপরিষদ গঠন হয়। 1946 সালে একটা কমিশন ভারতে এসেছিল যেটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের
তোমার হচ্ছে তিনজন সদস্য ছিল, স্যার প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তিনজনের সদস্য বিশিষ্ট এই কমিশনটা ভারতে আসেন এবং তারা ভারতের সংবিধান রচনার জন্য সুপারিশ করেন গণপরিষদ গঠনের, এবং তার পরিকল্পনা অনুযায়ী কিন্তু 1946-এর নভেম্বরে এসে কিন্তু গণপরিষদ শেষে গঠন করা হয়। ভাওয়াই কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? কোন ভারতীয় রাজ্যের একটা ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে ভাওয়াই? তামিলনাড়ু, অসম, রাজস্থান, ত্রিপুরা। সঠিক উত্তর করো সকলে। ভাওয়াই হচ্ছে অ্যান্সার কি হবে? কোন রাজ্যের নৃত্য, লোকনৃত্য বা কোন রাজ্যের ঐতিহ্যবাহী একটা নৃত্য? সঠিক উত্তর হবে এটা রাজস্থান রাজ্যের একটা ঐতিহ্যবাহী নৃত্য। আচ্ছা, রাজস্থানে এছাড়া কিন্তু আমরা অন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী নৃত্য দেখতে পাই, যেমন হচ্ছে বিখ্যাত নৃত্য কালবেলিয়া। কালবেলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? তাই তো, ঘুমর দেখতে পাওয়া যায়, দেন দেখতে পাওয়া যায় তোমার হচ্ছে তেরতালি, এবং আরেকটা উল্লেখযোগ্য নৃত্যের নাম মনে রাখো যেটা থেকে পরীক্ষায় খুবই প্রশ্ন আসে, যেটা হচ্ছে কাঠপুতলি। কাঠপুতলি এটাও কিন্তু হচ্ছে তোমার রাজস্থানের একটা উৎসব নৃত্য। ওকে, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? কয়না, ইদুক্কি, সালাল, তেহেরি। সবগুলোই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জলবিদ্যুৎ ভারতের তোমার হচ্ছে যেটা কি বলা হয়, সাদা কয়লা বলা হয়, তাই তো, হোয়াইট কোল বলা হয় জলবিদ্যুৎকে। এই জলবিদ্যুতে কিন্তু একটা সিংহভাগ উৎপাদন হয়ে থাকে, একটা বৃহৎ উৎপাদন হয়ে থাকে। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটা হচ্ছে কয়না। কয়না কোথায়? এটা অবস্থিত মহারাষ্ট্রে, তাই তো, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত কয়না। এই কয়না বাঁধ আছে, একটা কয়না নদী আছে, সেই নদীর উপরে কয়না বাঁধ নির্মিত হয়েছে এবং সেটা থেকে কিন্তু ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হয়েছে। ইদুক্কি এটা কোথায়? এটা কেরলে অবস্থিত। কেরলে অবস্থিত আমরা জানি। ইদুক্কি হচ্ছে কোথায়? কেরল রাজ্যে অবস্থিত। কোথায়? পেরিয়ার নদীর উপরে অবস্থিত। সালাল অবস্থিত কোথায়? সালাল অবস্থিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত। সালাল যেটা হচ্ছে চন্দ্রভাগা নদীর উপরে, এবং তেহেরি অবস্থিত ভাগীরথীর উপরে, তাই তো, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। কাশ্মীর। আর হচ্ছে তেহেরি হচ্ছে কোথায়? তেহেরি হচ্ছে উত্তরাখণ্ডে ভাগীরথীর উপরে। নেক্সট দেখো, আবার একটা ড্যাম থেকে প্রশ্ন। নিচের কোন বাঁধটি মহারান প্রতাপ সাগর নামে পরিচিত? মহারান প্রতাপ সাগর নামে পরিচিত কোন বাঁধটি? রিহান বাঁধ, পং বাঁধ, হীরাকুদ বাঁধ, কয়না বাঁধ। কয়না বাঁধের নাম আবার এসছে। কয়না বাঁধটা কয়না নামেই পরিচিত। হীরাকুদ ভারতের দীর্ঘতম নদী বাঁধ, যেটা হচ্ছে তোমার অবস্থিত কোথায়? হীরাকুদ অবস্থিত ওড়িশা রাজ্যে মহানদীর উপরে, তাই তো, মহানদীর উপরে ওড়িশা রাজ্যে হীরাকুদ ড্যাম অবস্থিত, হীরাকুদটা। আচ্ছা, কয়না বললাম মহারাষ্ট্রে কয়না নদীর উপরে। রিহান্দ হচ্ছে, এটার অপর একটি নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর ড্যাম, গোবিন্দ বল্লভ পন্ত সাগর বাঁধ, যেটা অবস্থিত উত্তরপ্রদেশে। এবং পং বাঁধ, এই পং বাঁধটা নির্মিত হয়েছে কোথায়? পং বাঁধটা বিপাশা নদীর উপরে হিমাচল প্রদেশ রাজ্যে নির্মিত হয়েছে। এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে তোমার নির্মিত হয়েছে বিপাশা নদীর উপরে। এবং এই বাঁধটিরই কিন্তু অপর একটি নাম হচ্ছে মহারান প্রতাপ সাগর বাঁধ। নিম্নের কোনটি মুঘল শাসকদের অসম্পূর্ণ ক্রম? মুঘল শাসকদের পরপর ক্রম অনুযায়ী কোনটি মিলছে না? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, আকবর, এবং আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এর মধ্যে কোনটি মিলছে না? আমরা যদি দেখি, মুঘল সম্রাট সেই 1526 থেকে সূচনা হচ্ছে মুঘল সাম্রাজ্যের, এবং 1857 পর্যন্ত দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত কিন্তু মুঘল সম্রাটরা শাসন করেছিল দিল্লিতে। তো 1526-এ হচ্ছে বাবর,
তারপরে হচ্ছেন হুমায়ুন, তারপরে কে, তারপরে হচ্ছে আকবর। আকবরের পরে কে শাসন করেন, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পরে আছে শাহজাহান। শাহজাহানের পরে হচ্ছে ঔরঙ্গজেব এবং তারপরে হচ্ছে প্রথম বাহাদুর শাহ। এইভাবে কিন্তু ক্রমটা চলতে থাকে। তো এখানে অ্যান্সার হবে, দেখো কোনটি পরপর আছে, সবগুলি পরপর আছে, শুধুমাত্র আকবরের পরে এখানে হতো কি জাহাঙ্গীর, তারপরে শাহজাহান হলে এটাও কিন্তু সঠিক হতো। দেখো যেমন এই অপশন ডিতে আছে, এটা কিন্তু সঠিক আছে, এটা ভুল আছে, এখানে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। বিশ্বের একমাত্র বিজ্ঞানী যিনি কেমিস্ট্রি বা রসায়নে 2বার নোবেল পুরস্কার জিতেছেন। 2বার নোবেল পুরস্কার, বিভিন্ন ব্যক্তিরা 2বার নোবেল পুরস্কার জিতেছে, এখানে সকলেই 2বার নোবেল পুরস্কার জিতেছে। মেরি কুরি তিনি কিন্তু প্রথম ব্যক্তি হিসাবে 2বার নোবেল পুরস্কার জিতেছিলেন। 1903-এ একবার তিনি পদার্থবিদ্যায় এবং 1911-তে রসায়নে প্রথম ব্যক্তি হিসাবে 2বার নোবেল পুরস্কার জিতেছিলেন। ওকে, এছাড়া লিনাস পাউলিং তিনিও জিতেছিলেন কিসে, রসায়ন এবং শান্তিতে। রসায়ন ও শান্তিতে তিনি জিতেছিলেন নোবেল পুরস্কার। তাছাড়া ফ্রেডেরিক স্যাঙ্গার তিনি কিন্তু 2বার নোবেল পুরস্কার জিতেছিলেন রসায়নে। আর জন বার্ডিন হচ্ছেন 2বার পদার্থবিদ্যায়, জিতেছিলেন কে, জন বার্ডিন 1956 এবং আরেকটা ছিল 1972-এ। 2বার তিনি পদার্থবিদ্যায় জিতেছিলেন নোবেল। আর 2বার ফ্রেডেরিক স্যাঙ্গার জিতেছেন 1958 এবং 1980 সালে তিনি 2বার নোবেল পুরস্কার জিতেছিলেন রসায়নে। আর লিনাস পাউলিং একবার রসায়নে, যেটা হচ্ছে 1954-তে। আর শান্তিতে তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন 1962-তে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এইগুলি। ফ্রেডেরিক স্যাঙ্গার যিনি 2বার নোবেল পুরস্কার জিতেছিলেন, সবগুলো সাল মনে রাখতে হবে এমন কিন্তু নয়। মেরি কুরিটা মনে রাখো, মেরি কুরি হচ্ছে প্রথম মহিলা হিসাবে নোবেল পুরস্কার জিতেছিলেন 1903 সালে পদার্থবিদ্যায়। ওকে, এটা মনে রাখবে। আর প্রথম ব্যক্তি হিসাবে মেরি কুরি কিন্তু 2বার নোবেল পুরস্কার জিতেছিল। ওকে, নেক্সট প্রশ্ন, ওয়াইফাই এর পুরো কথা কি? ওয়াইফাই এর পুরো কথাটা কি? ওয়াইফাই এর পুরো কথা কি হবে বলো সকলে, দ্রুত অ্যান্সার করো। ওয়াইফাই এর ইউজ তো সকলেই করো মোটামুটি, কিন্তু ওয়াইফাই এর পুরো কথা কি হবে? এটা হচ্ছে অপশন ডিতে দেখো, ওয়্যারলেস ফিডেলিটি, এটা হচ্ছে কিন্তু ওয়াইফাই এর পুরো কথা। হোমওয়ার্ক যেটা থাকবে তোমাদের আজ, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? আজকের হোমওয়ার্ক সকলে এটা কমেন্টে উত্তর জানিয়ে যাবে। আই হোপ সকলে যারা যুক্ত হচ্ছে সকলে এটা কমেন্টে উত্তর জানাবে। প্রতিদিন আমি তোমাদের হোমওয়ার্ক দিই, সকলে উত্তর জানালে কিন্তু ক্লাসে কমেন্ট আসলে খুবই ভালো লাগে পড়তে। সো সকলে কিন্তু কমেন্টে এটা জানিয়ে যাবে। আর ক্লাসটি কেমন লাগছে সেটাও সকলে জানাবে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি যমজ শহর? আচ্ছা, এখানে টুইন সিটির কথা বলা হচ্ছে। আমরা হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদের নাম নিশ্চয়ই শুনেছি যে তাদের টুইন সিটি বলা হয়ে থাকে, তাই তো? তো তেমনই আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু কতগুলি টুইন সিটি আছে। যেমন তার মধ্যে কি কি আছে? দুর্গাপুর, আসানসোল, এটা একটা কি টুইন সিটি? অবশ্যই এটা একটা টুইন সিটি। কলকাতা, হাওড়াকে বলা হয়ে থাকে টুইন সিটি, এটাও একদমই সঠিক আছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, এটাকেও টুইন সিটি বলা হয়। এখানে সবগুলোই 3টি টুইন সিটি আছে। তো এখানে বারাসাত, ব্যারাকপুর, এটা কিন্তু টুইন সিটি নয়, এটা অপশন ডি ভুল আছে, মানে হচ্ছে এটা টুইন সিটি নয়, এটাই সঠিক, আমরা উত্তর বেছে নেব। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি? জো বাইডেন তিনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি যিনি 2021 সালে জানুয়ারি মাসে মার্কিন রাষ্ট্রপতি হন, মার্কিন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো জো বাইডেন তিনি হচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি জয়লাভ করে 2021 সালে শপথ গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং বর্তমানেও তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্বে আছেন আমরা জানি। তো জো বাইডেন তিনি কততম রাষ্ট্রপতি? 45, 46 নাকি 47? অ্যান্সারটা কি হবে? 46তম রাষ্ট্রপতি হচ্ছেন তিনি, জো বাইডেন। এর আগে 45তম কে ছিল? ডোনাল্ড ট্রাম্প, তিনি ছিলেন 45তম রাষ্ট্রপতি। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণ হয়েছিল? গৌতম বুদ্ধের মহাপ্রাণ কোথায় ঘটেছিল?
অ্যান্সার কি হবে বলো? মহাপ্রাণ বা মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ এটা কি? এটা হচ্ছে গৌতম বুদ্ধের দেহ ত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। তো গৌতম বুদ্ধ তিনি দেহ ত্যাগ কোথায় করেছিলেন? অ্যান্সার কি হবে? গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কুশীনগরে। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কুশীনগর, যেটা মল্ল রাজ্যের মধ্যে কিন্তু অবস্থিত ছিল। সেই মল্ল রাজ্যের কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখবে, মহাবীর কোথায় দেহত্যাগ করেন এটাও পরীক্ষায় এসে থাকে। কোথায় করেন মহাবীর দেহত্যাগ? অ্যান্সার কি হবে? পাবাপুরীতে। পাবাপুরী নামক স্থানে তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? পাখনা, সিলিয়া, কর্ষিকা, ফ্ল্যাজেলার। তো ইউগ্লিনা গমন করে কিসের মাধ্যমে? পাখনার মাধ্যমে, সিলিয়া নাকি কর্ষিকা আর ফ্ল্যাজেলার মাধ্যমে? আমরা যদি দেখি পাখনার মাধ্যমে কারা গমন করে থাকে? মাছ কিন্তু পাখনার মাধ্যমে গমন করে, তাই তো? এটা মাছ একটা উদাহরণ হতে পারে পাখনার মাধ্যমে, যারা সুইমিং পদ্ধতির মাধ্যমে গমন করে থাকে। সিলিয়ার মাধ্যমে কারা গমন করে? প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম এরা সিলিয়ার মাধ্যমে কিন্তু গমন করে থাকে। কর্ষিকার মাধ্যমে হাইড্রা গমন করে থাকে। কারা গমন করে? হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কর্ষিকা। আর ফ্ল্যাজেলার গমনাঙ্গ হচ্ছে কার? এটা ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলার। ফ্ল্যাজেলীয় গতির মাধ্যমে কিন্তু তারা গমন করে থাকে ফ্ল্যাজেলা নামক গমন অঙ্গের মাধ্যমে। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ। এটা ছিল অশোকের জীবনের একমাত্র যুদ্ধ, প্রথম এবং শেষ যুদ্ধ, একমাত্র যুদ্ধ। এই যুদ্ধে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। এই যুদ্ধেও এত ভয়াবহ যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে অশোক ভয় পেয়ে, মানে প্রচুর মানুষ মারা যায়, তার ফলে কিন্তু অশোক এই যুদ্ধের পর থেকে যুদ্ধ করার কথা আর বলেননি, তিনি আর কোনো যুদ্ধই করেননি। এই যুদ্ধটা কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। কার কার মধ্যে? কলিঙ্গ রাজ এবং অশোকের মধ্যে। অশোক এই যুদ্ধে জয়লাভ করে, কিন্তু এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয় যার ফলে কিন্তু অশোক আর যুদ্ধ করার কোনো ঘোষণা করেননি। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অন্য ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যবাহী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে আছে 42টি, তাই তো? 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে কয়টি আছে? 3টি বর্তমানে পশ্চিমবঙ্গে। ওয়েস্ট বেঙ্গলে 3টি আছে। কি কি? একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অবশ্যই। আরেকটি হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, সেটা কবে? সুন্দরবন ন্যাশনাল পার্ক। আরেকটা হচ্ছে তোমার সম্প্রতি শান্তিনিকেতন। ওকে, তো এই দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সুন্দরবন এবং শান্তিনিকেতন, এই 3টি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। যার মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে স্বীকৃতি পায়, সুন্দরবন পেয়েছিল 1987 সালে, সালগুলো মনে রাখো। আর শান্তিনিকেতন সম্প্রতি 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, কোলেরু হ্রদ নিম্নের কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ, এই হ্রদটি কোথায় অবস্থিত? কোলেরু হচ্ছে একটা উপকূলীয় হ্রদ। এই উপকূলীয় কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্র, কেরালা, রাজস্থান নাকি জম্মু কাশ্মীর? উপকূলীয় হ্রদ বলতে অর্থাৎ আমরা এখানে 2টি রাজ্য বেছে নিতে পারি, অন্ধ্র এবং কেরালা, এটা উপকূলীয় রাজ্য। তো এর মধ্যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোলেরু হ্রদ। সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সম্রাট আকবর তিনি একটা জায়গায় যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিলেন,
বা একটা জায়গায় বিজয় লাভ করেছিলেন, সেই জায়গায় বিজয় লাভ করার পরে তিনি সেটার স্মরণে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো তিনি কোথায় জয়লাভ করেছিলেন এবং তার ফলে তিনি বুলন্দ দরওয়াজাটা নির্মাণ করেছিলেন। প্রথমে আমরা দেখব বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত। এটা অবস্থিত কোথায়? এটা হচ্ছে ফতেপুর সিকরি, উত্তরপ্রদেশে অবস্থিত। ফতেপুর সিকরিতে এটা তিনি নির্মাণ করেন। এবারে অ্যান্সার কি হবে? কোথায় তিনি জয়লাভ করেছিলেন? অ্যান্সার হবে এখানে গুজরাট জয়লাভ করার পরে, গুজরাট জয়লাভ করেছিলেন তিনি, এবং গুজরাট জয়লাভ করার পরে 1572 তিনি গুজরাট জয়লাভ করেন এবং তারপরে তিনি বুলন্দ দরওয়াজাটা নির্মাণ করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে ইন্দিরা প্রধান ট্রফি। ইন্দিরা প্রধান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? এই ট্রফিটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, দাবা, ভলিবল নাকি ফুটবল? তো ইন্দিরা প্রধান ট্রফি এটা কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ভলিবল খেলার সঙ্গে যুক্ত একটি ট্রফি। 1 ন্যানোমিটার NM এর সমান হলো 10 আংস্ট্রম, 100 আংস্ট্রম, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন তোমার পরিমাপ দেওয়া আছে। দেখো 1 ন্যানোমিটার সমান কত? অ্যান্সার হবে 10 আংস্ট্রম। এটা WBCS এর প্রশ্ন, ঠিক আছে, প্রিলিমস এর প্রশ্ন। TWS একাডেমি অ্যাপে তুমি যদি যুক্ত না হয়ে থাকো তবে যুক্ত হতে পারো সেরা চাকরির প্রস্তুতি নিতে। এখান থেকে কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে সেরা চাকরির প্রস্তুতি। তো অবশ্যই TWS একাডেমি অ্যাপে তোমরা ভর্তি হতে চাইলে TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। সেখানে তোমরা পেইড কোর্সেসের ভিতরে বিভিন্ন ব্যাচ পেয়ে যাবে, যার মধ্যে একটা অন্যতম WBP দের জন্য 2.0 ব্যাচ আছে। তাছাড়া অন্যান্য বিভিন্ন কিন্তু ব্যাচ আছে, প্রয়াস ব্যাচ, মিসেলিনিয়াসদের জন্য ব্যাচ আছে, ক্লার্কশিপদের জন্য ব্যাচ আছে, ফুড এসআইদের জন্য ব্যাচ আছে। তো সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আর সমস্ত খুবই স্বল্প মূল্যে। দেখো 5 মাসের জন্য মাত্র 1399 টাকা পে করলে তোমরা কিন্তু 5 মাস ধরে ক্লাস করতে পারবে। এখন অফার চলছে 65%। তো অফারটা যতদিন আছে ততদিনের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। আর সমস্ত ক্লাসের তোমরা PDF পাবে। তাছাড়া অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস করাচ্ছে, লাইভ ক্লাস পাবে, রেকর্ড পাবে, তার সঙ্গে তোমার হচ্ছে 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস পাবে। তো সমস্ত ফিচার্স তোমরা পেয়ে যাবে এখানে। তো আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ, পড়াশোনা শুরু করে দাও, সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও TWS একাডেমি থেকে। ইউর গেটওয়ে টু সাকসেস। ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? সঠিক উত্তর কি হবে? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলা, তারপরে ফড়িং, এদের কিন্তু রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ? কোন বিদ্রোহের শাল গাছ প্রতীক ছিল? কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ? অ্যান্সার হবে কি? কোল, মুন্ডা, সাঁওতাল নাকি পাইক? অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় সিধু কানুর নেতৃত্বে, আমরা জানি। তো সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কিন্তু শাল গাছ। প্রতি বছর কবে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়? সকলে এটার অ্যান্সার করো। জাতীয় কথা বলা হয়েছে। জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয় কবে? 24শে জানুয়ারি পালন করা হয় জাতীয় শিশু কন্যা দিবস। নিচের কোন অ্যাসিডটি পেটের ব্যাকটেরিয়া ধ্বংস করে? আমাদের পেটের ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে কোন অ্যাসিডটি? H2SO4, HCl, HNO3, H3PO4। তো কোন অ্যাসিডটি আমাদের পেটের তোমার যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়? আমরা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করে দেখেছি। যেমন আমাদের যে পাকস্থলীতে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে? কোন অ্যাসিড? HCl। তো পাকস্থলীতেই খাদ্য পাচনের সময় ব্যাকটেরিয়া ধ্বংস করে HCl। তো অ্যান্সার হবে এখানে HCl। সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটি হলো? সিকিম এবং তিব্বত, আমাদের ভারতের রাজ্য সিকিম এবং তিব্বত হচ্ছে আমাদের প্রতিবেশী। তো এই দুটির মধ্যে সংযোগ স্থাপন করে কোন গিরিপথটি? জলিলা, বোমদিলা, নাথুলা নাকি লেপুলেক? দেখো জলিলা গিরিপথ, এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত, আমরা জানি। এটা শ্রীনগর
ও লের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে থাকে। বোমদিলা পাস এটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং ও তিব্বতের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে। আর নাথুলা পাস যেটা অবস্থিত সিকিমে, এবং এটাই কিন্তু সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করে। আরেকটা জিনিস মনে রাখো, লিপু লেক এটাও বলে রাখি, এটা উত্তরাখণ্ডে অবস্থিত, অর্থাৎ এটা উত্তরাখণ্ড ও কার মধ্যে, তিব্বতের মধ্যে অবস্থিত। গুরু শিখর কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমঘাট, আরাবল্লী, সাতপুরা নাকি নীলগিরি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি কি, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি, সেটা হচ্ছে গুরু শিখর। অপশন বি সঠিক উত্তর হবে। তাছাড়া সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, তাই তো? ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম। তাছাড়া নীলগিরিটা বলতো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পড়ে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। জিম্বাবুয়ে হচ্ছে কোথাকার কান্ট্রি? জিম্বাবুয়ে হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি। তো জিম্বাবুয়ের রাজধানী কি? একটা ক্রিকেটিং কান্ট্রি, যারা ক্রিকেট খেলা দেখে তারা জানে জিম্বাবুয়ে কিন্তু ক্রিকেট খেলাও খেলে থাকে। তো জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? হারারে, কারাকাস, কাম্পালা নাকি বার্ন? সঠিক উত্তর হবে কি, জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে। এসি থেকে ডিসিতে পরিবর্তনের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো তড়িৎ ইলেকট্রিক যেটা দ্বিমুখী পরিবাহী বা দ্বিমুখী তড়িৎ পরিবাহী, সেটা থেকে একমুখী তড়িৎ পরিবাহী অর্থাৎ ডিসিতে রূপান্তর করার জন্য কোন যন্ত্রটিকে ব্যবহার করা হয়? ডায়নামো, ট্রান্সফরমার নাকি রেকটিফায়ার? এসি থেকে ডিসিতে যেতে গেলে যে যন্ত্রটি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে রেকটিফায়ার যন্ত্র। সম্প্রতি প্রয়াত ব্রায়ান মুলরনি তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি ব্রায়ান মুলরনি, তিনি একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সম্প্রতি তিনি 2024 সালে ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছেন। অ্যান্সারটা কি হবে? ইনি হচ্ছেন ব্রায়ান মুলরনি, ইনি হচ্ছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। সাইমন কমিশন গঠিত হয় নিম্নের কোন সালে? সাইমন কমিশন তারা ভারতে এসেছিল কি কারণে? 1919 সালের আইন কানুন, 1919 সালের ভারত শাসন আইন পর্যালোচনা করার জন্য তারা ভারতে আসে। তাছাড়া ভারতে বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় বিবেচনা করতে তারা ভারতে এসেছিল, এবং এর কারণে একটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনও আমরা দেখেছিলাম 1928 সালে। তো 1928 এটা ভারতে আসে। আর গঠন যদি বলা হয় কবে হয়েছিল, এটা গঠন হয়েছিল 1927 সালে। তো আমাদের TWS একাডেমিক WBP কেপি ফাউন্ডেশন ব্যাচ, যেটার কথা বলছিলাম, সমস্ত বিষয়ে সেখানে সিলেবাস ভিত্তিক ক্লাস হবে। তাছাড়া পিডি প্লাস মেন তোমরা এখানে ভর্তি হলে কভার করতে পারবে সমস্ত কিছু, বিষয় ভিত্তিক মক টেস্ট পাবে। তাছাড়া লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস পাবে, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে, 5 মাসের ডিউরেশন। তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে TWS একাডেমি অ্যাপে। 2.0 ব্যাচ খুবই সুন্দর, সেখানে ক্লাস হচ্ছে, আমিও সেখানে তোমাদের ক্লাস করাচ্ছি। আর সমস্ত ক্লাস তোমরা দেখতে হলে তোমরা সেখানে যুক্ত হতে হবে ফার্স্ট। সকলে যারা যুক্ত হয়ে আছো তারা সকলে জানে কেমন সুন্দর ক্লাস হচ্ছে, যারা যুক্ত আছো তারা কমেন্টে জানাবে যে কেমন ক্লাস হচ্ছে সেখানে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করে সেখানে ব্যাচে ভর্তি হয়ে ক্লাসের পড়াশোনা শুরু করে দাও, সময় খুবই স্বল্প তোমাদের জন্য। আর সকলে ভালো থাকবে, টাটা।